জীবনকে আমরা কতজন কতভাবেই না বিশ্লেষণ করে থাকি, কখনো কখনো জীবনের নানা পরিচয় উপস্থাপন করি। সেই উপস্থাপনায় কেউ কেউ নিজেকে ফেমাসও মনে করি। কিন্তু দর্শক, আমরা বিশ্বাস করতে চাই আপনি আপনারা প্রত্যেকেই ফেমাস, প্রত্যেকেই নিজ নিজ কাজে অসাধারণ এবং ফেমাস। বিশ্বাসটা শুধু নিজেকে করতে হবে, আর আমরা আপনার সেই বিশ্বাসের জন্য বারংবার আপনাকে প্রশ্ন করে মনে করিয়ে দিতে চাই, আর ইউ ফেমাস? দর্শক, স্বাগত জানাচ্ছি আর ইউ ফেমাস সিজন 2-তে। আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। দর্শক, আর ইউ ফেমাস মানে একটু ভিন্ন আয়োজন, ভিন্নভাবে কথা বলা, ভিন্নভাবে উপস্থাপন। আমাদের এখানে গল্প হয়, আড্ডা হয় এবং আমাদের সাথে বেশ কিছু সারথি যুক্ত হন। আজকেও কিন্তু তার ব্যত্যয় ঘটছে না, এবং একই সাথে এই আয়োজনে যে সারথিরা যুক্ত হন তাদের কাছেও কিন্তু আপনি আপনার অভিমত, মতামত, মন্তব্য সব কিছু জানাতে পারবেন। অর্থাৎ আমাদের এই আয়োজনটি টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউবেও সরাসরি দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সেখানে আপনি আপনার যে কোনো ধরনের অভিমত, মন্তব্য কিংবা প্রশ্ন জানতে চাইতে পারেন। আমরা আপনাদের হয়ে আপনাদের সেই প্রশ্নগুলো আমরা আমাদের সারথীদের কাছ থেকে জেনে নিতে চাইব এবং জেনে নেওয়ার চেষ্টা করব। এবং আজকে আমাদের সাথে যেই সারথী যুক্ত হয়েছেন তাদের সাথে আমি জানি তারাও আপনাদের অনেকের পছন্দের, অনেকের ভালো লাগার, এবং তাদের কাজ আসলে দিন শেষে আমি যেটি বলি সবসময় যে এই মানুষগুলো বাংলাদেশের জন্য কাজ করেন। তারাও হচ্ছে এক একজন বাংলাদেশি, তারাও এক একজন বাংলাদেশ। আমার সাথে যুক্ত রয়েছেন লতিফুল ইসলাম শিবলি, প্রখ্যাত গীতিকবি, ঔপন্যাসিক এবং অ্যাক্টিভিস্ট। স্বাগত আপনাকে আর ইউ ফেমাসের আয়োজনে। নিশ্চয়ই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দর্শক, আমাদের সাথে রয়েছেন রফিকুল আনোয়ার রাসেল, চলচ্চিত্র পরিচালক। কেমন আছেন? আপনাকে পেয়ে ভালো লাগছে। এবং একই সাথে আছে পরিরু খালমতিন, কন্টেন্ট ক্রিয়েটর। স্বাগত আপনাকে আর ইউ ফেমাসের আয়োজনে। নিশ্চয়ই ভালো আছেন? ভালো আছি। দর্শক, আমাদের সাথে আরও একজন যুক্ত থাকবেন। আজকে আমাদের পুরো সেটটাই ভরপুর আয়োজনে রয়েছেন। আমাদের সাথে রয়েছেন খিজির হায়াত খান, চলচ্চিত্র নির্মাতা এবং অভিনেতা। সম্প্রতি আরও নানা দায়িত্বে তিনি আসলে অভিষিক্ত হয়েছেন। স্বাগত আপনাকে আর ইউ ফেমাসের আয়োজনে। আমি আপনাকে দিয়ে শুরুটা করতে চাই। একটা কমন প্রশ্ন আমরা কয়েকদিন ধরে করিনি, আমি ইচ্ছা করিনি বলতে হচ্ছে যে জুলাইয়ের মধ্যম সময় থেকে এই প্রশ্নটা এখন পর্যন্ত আজকে পর্যন্ত করিনি। এর আগে নিয়মিত আমি প্রতি সপ্তাহে স্বাধীনতা আছে করে ফেলেন। না, তার আগে প্রতি সপ্তাহেই করতাম এই প্রশ্নটা। ফলে এই মধ্যের সময়টাতে নানা কারণে করা হয় নাই, কিন্তু আজকে আমাকে করতে হবে, কারণ আমার এত সমৃদ্ধ একটা সেট, এক সমৃদ্ধ একটা প্যানেল, সেটাতে না করে আর থাকতে পারছি না। আর ইউ ফেমাস? I think I'm famous to those who loves me. Yes. আচ্ছা, ইন এ ওয়ে এটা ঠিকই আছে যে আমরা তো আসলে বলতে চাই আমাদের এই আয়োজন থেকে এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ অসাধারণ। আমি আমার মেয়ের কাছে ফেমাস, রাইট। আমি আমার পরিবারের কাছে ফেমাস। সো হ্যাঁ, যারা আমাকে ভালোবাসে তাদের কাছে আমি ফেমাস। পরি এই প্রশ্নের উত্তর দিয়েছে আগে, আমি এরপর ইচ্ছা করে জিজ্ঞেস করতে চাই। আর ইউ ফেমাস এই Right. কোয়েশ্চেনের অ্যানসার? Right. না, ফেমাস না, এই জন্য এখানে আসছি ফেমাস হতে। আচ্ছা, আপনার কাছে যে একই জানতে চাওয়া যে আর ইউ ফেমাস? হ্যাঁ, মোটামুটি ফেমাস বলা যায়, কারণ আমি আমার ছাত্র পরিবার সবার কাছে আসলে অনেক বেশি গ্রহণযোগ্য। মানে তাদের কাছে আমি অনেক বেশি পরিমাণে আসলে, মানে যারা আমাকে চেনে তারা আমার ভক্ত হয়ে যায়। সো ইন দ্যাট কেস ফেমাস বলা যায়। আমি আজকে একটা মহান ব্যাপার হলো যে সবাই খুব ইতিবাচক উত্তর দিচ্ছে। অন্য সময় সবাই খুব গড়িমসি করে, খুবই ইনিয়ে বিনিয়ে বলে না আমি ফেমাস না, কিন্তু আজকে খুব অকপটে অবলীলায় সবাই বলছে। এবং আজকে আপনার কাছে জানতে চাও, আপনি মানে লেখার মানুষ, সুরের মানুষ, নানানভাবে এমন জিনিস উপস্থাপন করেন আমরা আমাদের শুনে ভালো লাগে, আমাদের পড়ে ভালো লাগে। লতিফুল ইসলাম শিবলি, আপনার কাছেও জানতে চাও আর ইউ ফেমাস? আমার যেটা হয়, আমাকে অনেক সময় আমাকে মানুষ চেনে না, আমি তো ম্যান বিহাইন্ড দ্য স্ক্রিন অ্যাকচুয়ালি, না আমাদের স্ক্রিনের মানুষ না। তো অনেক সময় আমি আমার নিজেকে চেনাই আমার কাজগুলো দিয়ে। লাইক আমি যখন কাউকে বলি আমি কিন্তু তুমি আমার প্রথম সকাল গানটি লিখেছি, তখন মনে হয় ও আচ্ছা আপনি। তো আমি আই এম নট ফেমাস, আমার মনে হয় আমার কাজগুলো ফেমাস। রাইট। এবং Means you are famous. অবশ্যই, এবং ব্যান্ড সঙ্গীত যারা ফলো করেন তারা খুব ভালো করে জানেন। আরেকটা বলতে পারি যে ফেমাস লোকদের পিছনের মানুষটা আমি, সো তারা খুব ভালো করে জানেন লতিফুল ইসলাম শিবলি কে এবং এই মানুষটির কাজ আসলে কি রকম। তবে আমার যেটি আপনাদের সবার কাছে জানতে চাওয়া, আমরা একটা অধ্যায়ের মধ্য দিয়ে একটা নতুন
বাংলাদেশের কথা বলছি, যে বাংলাদেশটা আসলে সবার বাংলাদেশ হোক আমরা প্রত্যাশা করছি। এবং আমি একটু বলেই রাখি যে এই সরকারের দায়িত্বে থাকা যিনি প্রধান উপদেষ্টা তিনি বারবার বলছেন আমরা সবাই মিলে একটা পরিবার। এবং সেই বাংলাদেশে এখন কেমন আছেন, কোনো ধরনের কোনো প্রত্যাশা কি, কেমন করছেন, কি করছেন মূলত শিল্পীকে আপনাকে দিয়ে শুরু করছে। এই বাংলাদেশ তো মানে পাওয়ার জন্য আমাদের অনেক অনেক পে করতে হয়েছে অ্যাকচুয়ালি। আমরা যে বাংলাদেশটা আজকে দাঁড়িয়ে এখানে, এই যে একটু আগে খিজির ভাই বলছিল যে এখন যা খুশি তাই প্রশ্ন করতে পারেন, আমরা যেমন ইচ্ছা তেমন উত্তর দিব। তো এরকম একটা বাংলাদেশের স্বপ্ন তো আমাদের মুক্তিযোদ্ধারা আসলে দেখেছিল। তো সেই বাংলাদেশ পর্যন্ত পৌঁছাতে আমাদের 53 বছর লাগলো, 54 বছর লাগলো। সেটা খুব দুঃখজনক যে আমরা যেমন ইচ্ছা যা খুশি বলবো এরকম একটা বাংলাদেশ 54 বছর পর পেয়েছি। তো এর আগে সিচুয়েশন যেমনই থাকুক আসলে এত প্রাণ খুলে কোনো সময় আমরা কথা বলতে পারিনি। ইভেন না আমি যখন আমার উপন্যাসগুলো লিখেছি লাস্ট 8 বছরে 8টা উপন্যাস লিখেছি, উপন্যাস লিখতে লিখতে কোনো না কোনো একটা জায়গায় যে আমার কলমকে থামাতে হয়েছে যে আমি কি এই কথাগুলো লিখবো, এটা লিখলে কি আমার বইটা কি বাজেয়াপ্ত হয়ে যাবে, এটা কালকে কি আমাকে এটার জন্য আমাকে ধরে আয়না ঘরে নিয়ে যাবে, অনেক কিছু মাথায় রাখতে হয়েছে। তা আমার মনে হয় যে আমি যদি ঠিকমতো প্রাণ খুলে লিখতে পারতাম যে বাংলাদেশকে আমি চেয়েছি, তাহলে তো আমার এই উপন্যাসগুলো আরও অন্যরকম হতে পারতো। তো আমি সেই বাংলাদেশকে চাই যে বাংলাদেশে আমার আর ওই ব্যাক স্পেসে যেতে হবে না, কম্পিউটারের আমার কলম থেমে যাবে না। আজকে যেভাবে কথা বলছি, যেমনটা ফিল করছি, কিংবা রিক্সা দিয়ে যেতে যেতে আকাশের দিক তাকিয়ে এখন এইভাবে বলতে পারে দিস ইজ মাই কান্ট্রি। আচ্ছা, এটা মনে হয় অনেক দিন ফিল করিনি আমরা। এই দেশটা আমাদের ছিল না, এখন মনে হয় এটা আমাদের দেশ। আর রফিকুল আনোয়ার ভাই, আপনার কাছেও জানতে চাও আসলে কতখানি পরিচালনায় নানা ধরনের মুন্সিয়ানা থাকতে হয়, এবং মুন্সিয়ানা ওই যে ব্যাক স্পেস দিতে হয় মাঝে মধ্যে নানা কারণে, নানা সমীকরণে, সেটার ব্যতি রেখে কেমন বোধ করছেন এখনকার সময়টাতে? এখন আমরা নতুন পরিস্থিতিতে আসলে কাজ শুরু করিনি, কিন্তু যেটা প্রিভিয়াস এক্সপিরিয়েন্স সেখানে যেটা দেখা যায় যে আমাদের সবসময় এই যেমন সেন্সর একটা বড় ইস্যু আমাদের, মানে সেন্সরের বাইরে গিয়েও আসলে ভাবতে হয়, সেটা হচ্ছে সেলফ সেন্সর, যে আমি নিজে আসলে কি ছবি করব না, কেমন সাবজেক্ট হবে, কেমন বিষয়ে আমরা কথা বলবো, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আগেই চিন্তা ভাবনা করে ফেলতে হয়। তো আমাদের এখন যেটা মনে হয় কি যে ঠিক আছে, আমরা এখন হয়তো একটা সিচুয়েশন আসছি, সেই সিচুয়েশনে হয়তো দেখা যাচ্ছে আমরা আসলে নতুনভাবে ভাবতে পারবো। অনেকগুলো ইস্যুস থাকে, যে ধরেন আপনার কোনো একটা কন্ট্রোভার্সিয়াল বিষয় যদি থাকে, সেটা হয়তো দেখা যাচ্ছে আমরা পর্দায় রাখবো কি রাখবো না, এটা নিয়ে আসলে আগেই ভেবে ফেলতে হয়। অনেক সময় হয়তো কি আমরা মানে আগের সময় যেটা হইতো যে আমরা করে ফেলছি, তারপর হয়তো এটা সেন্সর হচ্ছে, অনেক যুদ্ধ করতে হচ্ছে, কিন্তু যুদ্ধের একটা সুযোগ ছিল, যে লড়াই করার একটা সুযোগ ছিল, কিন্তু মাঝখানের সময়টাতে ছিল আসলে যে যুদ্ধ করার কোনো সুযোগ নাই, যে আমি আসলে জানি না যে কেন আমি আসলে হেরে যাব বা আমি আসলে কোথায় চলে যাব। তো সেই জায়গায় আমার কাছে মনে হয় যে এখন যে পরিস্থিতি তৈরি হচ্ছে, সবাই বলতেছে, সবাই কথা বলার সুযোগ পাচ্ছে, সবাই প্রকাশ করার সুযোগ পাচ্ছে। কারণ ফিল্ম বলেন, শিল্পের যে কোনো মাধ্যম বলেন, একটা বিষয় খুব ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে যে আপনি আপনার ভাবনাকে প্রকাশ করতে পারতেছেন কিনা। হ্যাঁ, আপনার ভেতর যেটা আছে, যেমন আমি লেখার ক্ষেত্রে বলি যে আমি 100টা লেখা লিখি, তার মধ্যে হয়তো আমি 10টা হয়তো ফেসবুকে দিই, যেগুলো অনেকবার চিন্তা ভাবনা করে যে হ্যাঁ সেটা যাতে কোনো ধরনের সংঘাত তৈরি না করে। মাঝে মধ্যে হয়তো সেটা করা যায় না, আবার হয়তো দেখা যায় অনেক ঘুরায় পিছায় অন্য কোনো রেফারেন্স দিয়ে করতেছি। তো সিচুয়েশনটা হয় কি, আমরা আসলে খুব বেশি নিঃশ্বাস নিয়ে কাজ করতে পারছি ব্যাপারটা তা না, বাট এখন আমার মনে হয় যে বাংলাদেশ আসলে শ্বাস নিচ্ছে, হ্যাঁ আমরা নিঃশ্বাস নিচ্ছি। কিন্তু পরীকে দেখেন, পরী সবসময় মানে ফাইনেস্ট ওয়েতে কীভাবে যেন মনের ভাব প্রকাশ করে ফেলে তার ডিজিটাল কন্টেন্টের মাধ্যমে। এবং আপনার যদি, আমরা সবাই জানি পরীর যে কন্টেন্টগুলো, সেখানে কী যেন একটা বার্তা থাকে, এবং সবাইকে সেই বার্তা প্রভাবিত করে, অনুপ্রাণিতও করে মাঝে মধ্যে। পরী তাই কি? আসলে আমার একটা সুবিধার দিক হচ্ছে, এখানে সবাই হচ্ছে অনেক ব্যাকস্পেসের ভাইয়েরা কথা বলছে, হ্যাঁ, তো আমার দিক থেকে যেহেতু আমি অনেক সার্কাস্টিক ওয়েতে বলে ফেলি জিনিসগুলো, তো সেক্ষেত্রে দুইটা জিনিস হয়, কেউ যদি জিজ্ঞেস করে নেগেটিভভাবে তারা নেয়, তাদেরকে বলে জোক করেছি,
বাট যা বলার তো বলে ফেলেছি, যারা পজিটিভলি নিচ্ছে তারা বুঝে আমার ব্যাপারটা। তো ওদিক থেকে আমি শুরু থেকেই সবসময় দেখা গেছে সার্কাস্টিক ওয়েতে বিভিন্নভাবে কথা বলেছি। অতীত নিয়ে বলবো না কিভাবে কথা বলেছি, অতীতে সবসময় সার্কাজম দিয়ে কথা বলেছি। বর্তমানে এখন দেখা যাচ্ছে হ্যাঁ ব্যাক স্পেস আমাকে দিতে হচ্ছে না, অতীতেও খুব বেশি একটা আসলে আমাকে দিতে পরিদায়নি হয়নি। আমি দেইনি আগে, তো ওই দিক থেকে আমি খুব বেশি ডিফারেন্স আমার বাক শেখ স্বাধীনতা পরিবারের কেউ ছিল নাকি? পরি ওই যে সার্কাস্টিক ওয়েতে বলে ফেলতো সবকিছু। হ্যাঁ মানে এখন সমস্যা হচ্ছে কি আমি তো সবসময় খুব অ্যাক্টিভ ছিলাম সোশ্যাল মিডিয়াতে, তো ওদিক থেকে আমার কাছে বাক স্বাধীনতা আমি সবসময় কে কি বললো আমি ভয় পাইনি। সো আই এম দ্যাট পার্সন। সো ওই ক্ষেত্রে আমার কাছে নতুন বাংলাদেশ সবাই বলছে, আমি বর্তমান নিয়ে এখন খুব খুশি। এখন চিন্তা করছি ভবিষ্যৎ নিয়ে সামনে কি আসছে, তো দেখা যাক কি হয়। খিজির হাত খান ভাইয়ের কাছ থেকে শুনতে চাই সামনে কি আসছে। আমরা তো অনেক অতীতের কথা শুনলাম, আমরা এটা করেছি ওইটা করেছি, এটা করতে হয়েছে, এটা নানান ধরনের করতে হয়েছে, এবং সেই সার্টেন পিরিয়ডের মধ্যে দিয়ে আপনাকেও যেতে হয়েছে। নানান ধরনের কথা আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, আবার আমরা দেখেছি সেগুলো মাঝে মধ্যে অনলিমি করে ফেলেছেন। দেখেছি এরকম অনেক কিছু হয়েছে যে আপনি লিখে আবার সেটাকে দেখি নাই। সো এই একটা পিরিয়ডের মধ্যে দিয়ে বা একটা সময়ের মধ্যে দিয়ে আপনি গিয়েছেন, এখন কেমন বোধ করছেন? ভবিষ্যৎ নিয়ে পরিমতো উদ্বেগ আছে কিনা আপনার? না দেখেন, আমার কাছে যেটা মনে হয় যে দেশটা এখনো যুদ্ধবিধ্বস্ত অবস্থায়। জি, মাত্র 40 ডেজ 40 দিনের মতো হয়েছে, এখনো অনেক কাউন্টার অ্যাটাক হচ্ছে এবং এটা চলমান একটা প্রক্রিয়া থাকবে। এই মুহূর্তে আমাদের সবার ঐক্যটার খুব দরকার। যেই স্পিরিটটা নিয়ে দেশটাকে আমরা স্বাধীন করেছি বা দ্বিতীয়বার স্বাধীন করেছি, সেটাকে আমরা বিপ্লব বলি, গণ অভ্যুত্থান বলি, দ্বিতীয় স্বাধীনতা বলি, এই স্পিরিটটাকে যাতে আমরা কোয়েশ্চেন না করে ফেলি। আচ্ছা, কারণ আমরা দেখছি যে বিগত 40 দিন আমরা অল্প কিছুতেই সবাই হাঁপিয়ে উঠছি, না না এটা কেন হলো, এটা কেন হচ্ছে না, ওটা কেন হচ্ছে, কিন্তু আমরা চিন্তা করছি না 16 বছর কিন্তু ভাই আমি সব কিছুর সাথে অ্যাডজাস্ট করে ফেলছি, কিন্তু এখন 16 মিনিটেই আমি হাঁপিয়ে উঠছি। এখন প্রশ্ন হচ্ছে এতদিন কই ছিলেন? এতদিন কই ছিলেন? হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে আর কি। আমাদের ধৈর্যটা ধরা উচিত। আচ্ছা, ধৈর্যটা তো ইমানেরও অঙ্গ। জি, যারা দেশটাকে এখন দেশ পরিচালনা কিন্তু ভাই খুবই ডিফিকাল্ট একটা ব্যাপার। অবশ্যই। এই যে একটা খুব রিসেন্টলি একটা রাষ্ট্রীয় কমিটিতে আমাকে আর রাসেল ভাইকে ওখানে রাষ্ট্র দায়িত্ব দিচ্ছে। আমরা একটা কমিটির ভিতরে ঢুকেই মোটামুটি 3 দিনে মানে আমরা হাঁপিয়ে উঠছি, আল্লাহ এত কিছু করতে হবে, এটা করতে হবে, সেটা করতে। তো রাষ্ট্র পরিচালনা একটা অনেক বড় ব্যাপার। যারা এটা করছেন তাদের উপর আমাদের বিশ্বাস রাখা উচিত, তাদেরকে সময় দেওয়া উচিত এবং আমাদের যার যার জায়গা থেকে যার যার কাজটা ঠিকঠাকভাবে করা উচিত। আমি আরেকটা প্রশ্ন জানতে চাই, আপনি সেন্সর বোর্ড বলবো না সার্টিফিকেট বলবো? এখন হচ্ছে বাংলাদেশ সার্টিফিকেশন চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড, চলচ্চিত্র সেন্সরটাকে আমরা আচ্ছা, কিক অফ করে দিয়েছি। চলচ্চিত্র সার্টিফিকেশন চলে গেছে, পালিয়ে বোর্ডটাই চলে আমি গেছে আজকে অনেক বলছি, কিছুর মতো, অনেক জনের মতো। চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড, ঠিক আছে, এটাই বলছি। চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের আপনিও একজন সদস্য, এবং সেখানে আপনি আসলে কি আনতে পারবেন নতুন? যে আমরা একটা সময় দীর্ঘ সময় দেখেছি নানান কারণে নানান কিছু, যেই শব্দটা বাদ দিলেন সেন্সর শব্দটা, সেই সেন্সর দিয়ে অনেক কিছু আটকে রাখা হয়েছে। আমি জানি না সেই সিনেমাগুলোতে, সেই চলচ্চিত্রগুলোতে আসলে কি ছিল। আমরা সাম্প্রতিক সময়, আমি একটু জানতেই চাই এই কারণে যে সাম্প্রতিক সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি যে রুম নাম্বার 2011 বা আর এরকম অনেকগুলো সিনেমা আটকে ছিল। ছবি হবে, হ্যাঁ, আয়নাঘর নিয়ে ছবি হবে, এই সিনেমাগুলো কি, গণভবন নিয়ে ছবি হবে, এই সিনেমাগুলো কি আসছে এরকম কিছু, বা সেগুলো কি এখন 2011 এরকম কিছু? এটা একটু যদি ব্যাখ্যাটা দিতেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে যেহেতু দেখেছি আমি আসলে মানে পুরোটা এই জানি। ছবিগুলো আসছে কিনা, হ্যাঁ, আসবে কিনা বা আসছে আসবে কিনা, না। যেটা হচ্ছে যে বা আটকে ছিল কিনা এরকম কিছু। না, এই ছবিগুলো তৈরি করার জন্য প্রয়াস ওরা প্রয়াস বা ইচ্ছা প্রকাশ করেছে, যেটা আচ্ছা। আগে আমরা করতে পারতাম না। আর সেন্সর বোর্ডে ভাই আমি তো একটা সদস্য মাত্র, আমার সাথে একটা অনেক বড় প্যানেল আছে। আমরা কি করতে পারবো বা আমাদের হাতে কতটুকু সময় আছে সেটাই আমরা এখনো জানি না। ইচ্ছাটা আছে, চেষ্টাটা আছে, সততাটা আছে এবং আমরা ট্রাই করব। যেমন নিয়োগ পাওয়ার 48 ঘন্টার মধ্যে কিন্তু আমরা সেন্সর বোর্ড থেকে উপদেষ্টা সহ সকল সচিব মহোদয়কে কনভিন্স করতে পেরেছি যেটা নামটা চেঞ্জ করে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড করা উচিত। তো আমরা কিন্তু শুরুটা করেছি আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ রহমতে একটা সাকসেস দিয়ে। সামনে কি করতে আমাদের ইচ্ছাটা যেহেতু আছে, এখনই না বলি, কর্মই আমাদের বলে দেয়, নাকি রাসেল ভাই আপনি কি বলেন? আচ্ছা, আমি তারপরে আরেকটা প্রশ্ন আছে, ওইটা আমি একটু করবো, তার আগে পরীর কাছে ফিরতে চাই। পরী,
জুলাই বিপ্লব, যে বিপ্লবের কথা আসলে আমরা জানি এবং জেনজির কথা আমরা যে স্পেশালি বলছি যে বিশেষভাবে, এবং জেনজির একটা প্যাটার্ন হচ্ছে তারা অল্প সময়ে অধিক কিছু পেতে চায়। এবং আমরা একটা সময় দোষারোপ করতাম আমাদের এই জেনারেশনটা, তারা হচ্ছে স্ক্রল করতেই জানে এবং তাদের কোনো ধরনের কোনো আইডিয়া নাই, কোনো ধরনের, তারা আসলে একটা ফাঁপা জিনিস, তারা আসলেই কিছুতে কিছু না। কিন্তু তারা, আমরা সাম্প্রতিক ঘটনাগুলো সেটি আসলে ব্যতিক্রম উপস্থাপন করেছে। আমরা দেখেছি যে তাদের নিয়ে যে তাদের মধ্যে যে দেশবোধ, দেশপ্রেম, সেটি কিন্তু অনন্য। এবং দেশ সম্পর্কে তারা যতটা জানে, আন্তর্জাতিক মানদণ্ডে দেশকে যেভাবে তুলনামূলকভাবে বিচার করে, সেটি আমার কাছে মনে হয় অন্যান্য অনেক জেনারেশন সেটি করেনি এবং করতে পারেনি। এবং তারা একটি উদাহরণ তৈরি করেছে জেনজি, যে আমরা 80s 90s যে জেনারেশনই বলি সেটি করতে পারেনি, তারা একটি উদাহরণ তৈরি করেছে, বদলের উদাহরণ। কেমন দেখছেন? এবং জুলাই বিপ্লবের সেই হাত ধরে সেই বদলটি এসেছে, যেখানে ত্যাগও আছে, সেটিও মনে রাখতে হবে। সেটিকে আপনি কেমনভাবে দেখছেন এবং সেটি আপনার মধ্যে বিশেষভাবে আলোড়িত হয় কিনা? আচ্ছা, জেনজির ব্যাপার আমরা কিন্তু আগে থেকে আমাদের বাবা মা কিন্তু আমাদেরকে সবসময় বলতে তারাও অনেক বেশি কষ্ট করেছে। তো এটা কিন্তু যুগে যুগে জেনারেশন ওয়াইজ কিন্তু এটাই করে আসছি আমরা সবসময় মনে করি উই আর বেটার, কিন্তু আমাদের পরের জেনারেশনের কিন্তু বেটার হচ্ছে। শুরুটা কিন্তু ডেফিনেটলি স্টুডেন্টরা স্টার্ট করেছিল এবং দ্যাট ওয়াজ এ গ্রেট ইনিশিয়েটিভ। এই সাহস হয়তো আমাদের কারোরই ছিল না, বাট দে স্টার্টেড ইট। জেন এক্স দের ছিল না, আমরা জেন এক্স। আচ্ছা। অ্যান্ড একটা সময় পরে কিন্তু আসলে এটা খালি জেনজিতে সীমাবদ্ধ থাকেনি, জেনারেল মানুষ সবাই কিন্তু একসাথে পার্টিসিপেট করেছে। সো হ্যাটস অফ, ওরা শুরু করতে পেরেছে, আমরা পার্টিসিপেট করেছি এবং তারা আমাদের ধারণা পাল্টে দিয়েছে। সো এটা যুগে যুগে হয়ে এসেছে একটা ব্লেমের ব্যাপার। আমার বাবা মারা সবসময় বলেছে আমরা আমাদের ছোটদেরকে বলি জুনিয়রদেরকে বলি সিনিয়ররা, বাট এক্ষেত্রে তারা আমাদেরকে ভুল প্রমাণ করতে পেরেছে। এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট এবং এটাকে আমি খুব ভালোভাবে দেখছি। এখন আমি তাদেরকে একটু ভিন্ন নজরে দেখি। ইভেন কি জুলাইয়ের বিপ্লবের পরে যখন ডাকাত ধরার ব্যাপারে তারা যখন ড্রোন দিয়ে এত টেকনোলজিক্যালি অ্যাডভান্স একটা জেনারেশন আমরা পাচ্ছি, এটা আসলে প্রাউড করার মতো। এখন মনে হয় যে না, বাংলাদেশ একটা জায়গায় যাবে, সামনে বাংলাদেশের ফিউচার খুবই সুন্দর। সো ওই দিক থেকে আমি তো খুবই আশাবাদী। আমিও আশাবাদী, আমিও খুবই আশাবাদী, ভীষণভাবে আশাবাদী। কিন্তু এই আমার আশাটাকে মাঝে মধ্যে নড়বড়ে করে দেয়। নড়বড়ে করে দেয় কেন হচ্ছে? কারণ হচ্ছে উদাহরণগুলো যেমনভাবে সেট করা বাংলাদেশের প্রেক্ষাপটে, সেটি আপনার কাছ থেকে একটু জানতে চাই। আপনি শিক্ষক মানুষও, খুব ভালোভাবে এক্সপ্লেনটা করতে পারবেন। আমরা যদি 52-র কথা বলি, সেখানে ছাত্রদের একটা, শিক্ষার্থীদের বড় একটা অংশগ্রহণ ছিল এবং তারা আসলে সেটা পরিবর্তন করেছে। 71-রেও সেই উদাহরণটা আছে যে আমাদের শিক্ষার্থীরা, সেই সময়ের শিক্ষার্থীরা মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে এবং দেশ স্বাধীনে তাদের একটা বড় ধরনের অংশগ্রহণ ছিল। এমনকি 1900 স্বৈরাচার বিরোধী আন্দোলন, যেটি 90-এর সময়টাতে, সেই সময়টাতে কিন্তু তাদের একটা বড় ধরনের অংশগ্রহণ। এবং আমরা 2024 সালে যেটা দেখলাম, সেটি তো একটা স্বমহিমায় তারা উদ্ভাসিত হয়েছে। সমস্যাটা যেটা হয় 52 থেকে শুরু করে প্রত্যেকবারই যখন শিক্ষার্থীরা যে কোনো আন্দোলন অর্জন করেছে, সেটি কেউ না কেউ সেটাকে ভুলুণ্ঠিত করেছে, কেউ না কেউ সেটিকে নষ্ট করেছে। ফলে এখনও যে সেই পায়তারা চলছে না, সেটি আমি বিশ্বাস করি না, এবং সেটি চলছে কোনো না কোনোভাবে। আপনি কি সেটার দ্বারা মানে আমার মতো একটু আশঙ্কা বোধ করছেন? না, আশঙ্কার জায়গাটা সবসময় থাকে। এটা মূল বিষয়টা হচ্ছে যে যখন একটা এ ধরনের কোনো পরিস্থিতি তৈরি হয়, ধরেন আমাদের একটা প্রেশার সিচুয়েশন থেকে, ধরেন আমরা গত 16 বছরে যেটা হয়েছে সেটা হচ্ছে, বা তারও আগে আমি 90 কিছুটা দেখেছি, সেখানে হয় কি একটা রেজিম যখন আস্তে আস্তে যখন সে মানে নিজে কোণঠাসা হয়ে পড়ে, তখন সেখান থেকে বের হওয়ার মানুষ চেষ্টা করে। হ্যাঁ, যেমন এরশাদ সরকারের সময় দেখা যাচ্ছে কি 88, 89 দিকে মানুষ বের হওয়ার চেষ্টা করতেছে। তো এরশাদ অনেক কিছু করার চেষ্টা করতেছে কিন্তু থাকতে পারতেছে না। এর মধ্যে পলিটিক্যাল পার্টিগুলো তো আছে। তো সিচুয়েশনটা হচ্ছে কি 24-এ আসলে সেম, যে আপনি দেখবেন আমাদের একটা বিষয় থাকে, সেটা হচ্ছে যে 90-এর গণ অভ্যুত্থানের পরে, বিশেষ করে গণ আন্দোলনের পরে যে এরশাদ সরকারের, সেখানে একটা মধ্যবিত্ত শ্রেণী তৈরি হওয়ার একটা ব্যাপার আছে, একটা তরুণ সমাজ। একটা মজার ব্যাপারটা হচ্ছে, আমরা এরশাদ সরকার সময় আসলে দেখেছি যে প্রশাসন অনেক ক্ষেত্রে কারাপ্টেড ছিল, মানুষ এই কারাপশনের সাথে সে অ্যাডজাস্ট করতো। 91 সালের পরে দেখা যাচ্ছে গণতান্ত্রিক সরকারগুলো ছোট ছোট করে করছে কাজটা, কিন্তু গত 16 বছরে যেটা হয়েছে সেটা হচ্ছে যে বাংলাদেশের একটা মানে অ্যাক্টিভ ক্লাস, যেটা মানে যেটা সমাজে ভূমিকা রাখে, হ্যাঁ, সে কোনো না কোনোভাবে 90 থেকে 99% সে কিন্তু কোনো না কোনোভাবে সে কারাপ্টেড সাইকোলজিক্যালি।
আপনি দেখবেন এই জায়গাটা কিন্তু ঘটছে। এখন ইনোসেন্ট কমিউনিটি থাকে কোথায়? সবসময় কিন্তু ইনোসেন্ট কমিউনিটি থাকে যে কারাপশনের মধ্যে এখনো ঢুকতে পারে না, সেটা হচ্ছে ছাত্র সমাজ। Right. ফলে তারই একটা সাহস থাকে। তা আমরা যেটা করি সেটা হচ্ছে যখনই আমরা এই ছাত্র সমাজ যখন সে নির্ভেজাল, সে এক ধরনের সাহস তার থাকে, এক ধরনের অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করার তার এক ধরনের একটা চিন্তা থাকে, এবং সে দুর্নীতি থেকে দূরে থাকে, যে কারণে তার পক্ষে সহজ হয়। আমরা করে কি, যখন ওদের এই বিষয়টা আসে, আমরা এটাকে যখন আবার আগের সিস্টেমে নেওয়ার চেষ্টা করি, সেখান থেকে যেটা হয় বেহাত বিপ্লব, যেটা আমরা বলে থাকি সব কমনলি, যে বিপ্লব হয়তো এই যে ছাত্রদের এটা হয়ে যেত। আমার মনে হয় আমাদেরও চেঞ্জ করার কিছুটা দরকার আছে। দিস ইজ দ্য পয়েন্ট, যে আমি যেটা চাচ্ছিলাম, যে আমরা একটা সংস্কৃতিগতভাবেই কেমন জানি একটা আচরণে আবদ্ধ, এবং এটা আসলে কেমনভাবে যেন চেঞ্জ হয় না। আমি জানি না কেন চেঞ্জ হয় না, এটা মজ্জাগত কেমনে যেন ঢুকে গেছে। আমি শিবলি ভাই, আপনার কাছে আমার যেটি জানতে চাওয়া, আমি একটা আমার ঘটনা থেকে আপনাকে প্রশ্নটা করি। ঘটনাটা হচ্ছে এরকম, আমি জানি না এটা বয়সের কারণে হয়েছে কিনা, যে গত 3 থেকে 4 বছর ধরে ধরেন আমার রাজনীতি সম্পর্কিত বই পড়তে খুব বেশি ভালো লাগে, স্বাচ্ছন্দ্য বোধ করি। আমি বই পড়ি, কিন্তু পড়ার মধ্যে গত 3-4 বছর আমি জানি কেমন একটা আলাদা ইন্টারেস্ট পাচ্ছি, এবং সেখানে নানান ধরনের, ধরেন 70 থেকে রাজনৈতিক যে নানা প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে, সেটি আসলে দারুণভাবে নানা জনের লেখায় আমি সেটি পড়ছি, এবং তখনকার সময়গুলো চিন্তা করছিলাম, আমি আসলেই চিন্তা করছিলাম, পড়ছি আর যাচ্ছে এই প্রেক্ষাপটটা এমন হলো। ভাইয়া যখন বলছিলেন যে 90-এর ঘটনাটা এরকম ছিল, তো ওই পড়ার সাথে একটা সবসময় হয় কি, একটা চিন্তাও যুক্ত হয় মাথার মধ্যে। আমি কিন্তু একটা ভিজুয়াল চিন্তা করি যে আচ্ছা ব্যাপারটা মনে হয় এরকম করে ঘটতেছে। আমরা যে জুলাই বিপ্লবের ঘটনাটা দেখলাম, 36 জুলাই পর্যন্ত যে ঘটনাটা বাংলাদেশে ঘটলো, এটাও একটা সময় লিপিবদ্ধ হবে, আপনারা সবাই লিখবেন, এবং আপনি যেহেতু লেখার মানুষ, আপনি আপনার সেই লেখনীত বিষয়গুলো আনবেন। আমি বলছি আগামী জেনারেশন আমার মতো করে যারা পড়বে, তারা এই যে ব্যাপারটা ভিজুয়াল করবে, এবং সেখানে আমাদের যেটা সংকটটা তৈরি হয়, আমি যে ভিজুয়ালটা করছি, তখন আমার মধ্যে একটা সংকট তৈরি হয়েছিল, আচ্ছা এটা কি সত্যি তো, সত্যি তো, এই সত্যি তো ব্যাপারটা আবার আমার পরবর্তী জেনারেশন চিন্তা করবে না তো? এখন ইতিহাস তো অনেকেই লিখবে। এখন আমরা কবিতায় ইতিহাস লিখবো, গানে লিখবো, ওরা সিনেমায় লিখবে, সিনেমায় তৈরি করবে, ইতিহাস বিভিন্নভাবে উপস্থাপন করা হবে। এখন আমরা তো 75-এর বা মুক্তিযুদ্ধের যখন ইতিহাস পড়তে চাই, তখন তো আসলে ওই বিভিন্ন ন্যারেটিভে পড়ি। এটা তো এমন না যে এটা একটা আওয়ামী বয়ান আছে, এটা একটা ইন্ডিয়ান বয়ান আছে, মুক্তিযোদ্ধাদের অ্যাঙ্গেল থেকে একটা দেখার ব্যাপার আছে, সাধারণ মানুষ। তো আমার মনে হয় যে এই সময়ে আমরা এমন একটা সময়ে যে ইতিহাসের ভিতর দিয়ে আমরা গেছি, এখন তো অনেক কিছু রেকর্ড করা আছে, তো যার ফলে আমি এখন চাইলেই ডিস্টর্টেড কোনো কিছু তৈরি করতে পারবো না। আমি এখন পৃথিবীতে যা কিছু ঘটেছে আমাদের ডিভাইসের ভিতরে আছে, এবং এগুলো আর ধ্বংস হবে না পৃথিবী ধ্বংস না হওয়া পর্যন্ত, সামহাও এগুলো ট্রান্সফর্ম হবে। তো এখন আমরা যখন এগুলো লিখবো, তখন মানুষ এগুলোকে মানে প্রুভ করার অনেক সোর্স পাবে তখন। তো চাইলেই এখন আর ওই যেমন 71-এর ইতিহাস, এখন আওয়ামী লীগ এটাকে এতভাবে পলিউটেড করেছে, যেমন আমার কখনোই আর ইচ্ছা করেনি এই সময়ের মধ্যে যে 71 নিয়ে কোনো কিছু লিখতে। এটা আমার ইচ্ছাই করেনি, কারণ এখন আমি যাই লিখবো এটাকে আমাকে হয় তাদের মতো করে লিখতে হবে, নাহলে আমি যেটা লিখবো আমাকে প্রশ্নের মুখোমুখি দাঁড় করানো হবে। আমি আমার এক কবিতায় লিখেছিলাম যে বঙ্গবন্ধু, আপনাকে নিয়ে আমি এক সময় কবিতা লিখব, এখন লিখলে কেউ বলবে তেল আর কেউ দিবে জেল, তেল এবং জেল। আমি যে কবিতাটা লিখতে চাই শেখ মুজিবকে নিয়ে, এটা লিখলে আমাকে জেলে দিয়ে দিবে। আর আমাকে যদি জেলে যেতে না হয়, আমি যদি শেখ মুজিবকে নিয়ে কবিতা লিখতে চাই, তাহলে আমাকে তেল মেরে একটা কবিতা লিখতে হবে। তো আমার কথা হচ্ছে যে ইতিহাস বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, বিভিন্ন পার্সপেক্টিভ থেকে ইতিহাসকে দেখা হবে, কিন্তু এখন আর আমার মনে হয় ইতিহাস বিকৃত করার আর সেই সুযোগটা নাই। যে এখনো তো তেল জেলের লোকজন আছে, তারা আছে, কিন্তু এখন পাশাপাশি এই যুদ্ধটা আমরা যারা ইন্টেলেকচুয়ালস, আমরা যারা এখানে বসেছি, আমাদেরকে এখানে তো ডাকাই হয়েছে, আমরা এই আন্দোলনে আমাদের কিঞ্চিত হলেও আমাদের সবার এখানে ভূমিকা আছে। এখন আমাদের কাজটা, যেটা খিজির হাত যেটা একটু আগে বললো, যে আমাদের যুদ্ধ বিধ্বস্ত এই দেশকে এখন আমাদের গঠন করতে হবে। আমরা একটা খুব ভয়াবহ খারাপ নেগেটিভ ন্যারেটিভের ভিতর দিয়ে আসছি, মিথ্যা ন্যারেটিভের ভিতর দিয়ে আসছি। এখন আমাদের কাজ হচ্ছে সত্য ন্যারেটিভটাকে দাঁড় করানো। এখন আমাদের অনেক বড় কাজ, স্পেশালি ইন্টেলেকচুয়ালদের কাজটা অনেক বেশি। তো আগামী প্রজন্মের জন্য আমরা এই সত্যটাকে রেখে যাব আমাদের মানে ক্রিয়েটিভিটির ভিতর দিয়ে, সৃজনশীলতার ভিতর দিয়ে। আমরা চাই কেউ যেন, আমার নেক্সট প্রজন্ম যেন চিন্তা না করে, সত্যি তো পড়ি।
এখন তো আসলে সার্কাস্টিক ভাবে উপস্থাপনের জায়গা নেই, তাই না? এখন আপনি আসলে কন্টেন্ট বানাবেন কি করে, এখন কি করে খাবেন বলেন? কি করে খাবো? হ্যাঁ। চাকরি করে। না, চাকরি তো করেনি, কিন্তু আপনি এই যে কন্টেন্টটা কিভাবে বানাবেন? তো আমি এটা একটু মজা, আমি দর্শকরা এটা অন্যভাবে নেওয়ার কিছু নাই, এটা আমরা না, পরিস্থিতি মজা ইউজুয়ালি করি। আসলে দেখা যায় কি কন্টেন্ট পলিটিক্সের দিকে আমার আগ্রহ বরাবরই একটু কম। আচ্ছা। কিন্তু যখন স্টুডেন্টরা শুরু করেছিল জুলাই থেকে, তখন মনে হয় নিজস্ব একটা দায়িত্বর জায়গা থেকে পার্টিসিপেট করেছি। তো আমার কন্টেন্ট কখনোই কিন্তু পলিটিক্সের থেকে খুবই দূরেই থাকে। আচ্ছা। আমি দৈনন্দিন জীবনের বিষয় নিয়ে কন্টেন্টগুলো করা হয়, বাট রিসেন্টলি পলিটিক্স নিয়ে অনেক ইন্টারেস্ট এসেছে। এখন কন্টেন্ট রিসেন্টলি যখন লেখালেখি করছি, ভাইয়া একটা কথা বললো যে আশাবাদী থাকতে হবে, কিন্তু সেখানে আমার একটা মানে আমার পার্সোনাল ওপিনিয়ন, আমার মনে হয় প্রশ্ন করতে হবে। Yes. আমরা যদি প্রশ্ন না করি তাহলে আমরা একই ঘটনার পুনরাবৃত্তি করব। এবং আমরা যমুনা টেলিভিশন সবসময় বলি আমরা ক্ষমতাকে প্রশ্ন করি। হ্যাঁ, সো প্রশ্ন যদি করি তাহলেই কিন্তু সিস্টেম ঠিক থাকবে। প্রশ্ন যদি না করে আমরা কাউকে আলটিমেট পাওয়ারফুল মনে করা আসলে আমাদের কখনোই উচিত হবে না। এটা নিতান্তই আমার পার্সোনাল একটা ওপিনিয়ন, সবার তর্ক বিতর্ক থাকতেই পারে, বাট আমার মনে হয় এটা করলে আমরা সামনে আগাতে পারবো। ইন্ডিয়া বলেন, দেশের বাইরে আপনি ইউএসএ বলেন, সবাই কিন্তু প্রশ্ন করে, রাইট। তারা কিন্তু বসে থাকে না, অনিয়ম দেখলেই তারা প্রশ্ন করে, যার কারণে দেশটা কিন্তু এগিয়ে গেছে। সো ওটাই কিন্তু আমাদের মনে একটু ফলো করা উচিত। দ্যাটস ইট। পরি এটা এরকম হয় না যে আমি কিন্তু যেটা আমাদের দেশে আমি খুব মিস করি যে ইন্টারন্যাশনালি অনেক পলিটিক্যাল স্যাটায়ার রিলেটেড অনেক কন্টেন্ট হয়, আমাদের দেশে এটা নাই। একটা সময় আমার ধারণা যে অনেকে করতে পারেন না এটা না, তাদের যথেষ্ট মেধা আছে এবং ক্রিয়েটিভিটি আছে, সব কিছু আছে, কিন্তু কোনো একটা ওই যে তেল জেলের ভয়ে এটা আসলে ওনারা অ্যাভয়েড করতেন। এখন তো সেই সময়টা নাই। সো আপনি পলিটিক্যাল স্যাটায়ার তো করতেই পারেন, আমাদের এটা তো আরো বেশি উন্মুক্ত হওয়া আমার উচিত। মনে হয় আমরা করছি, এবং এই জায়গা থেকে কার্টুনিস্ট যারা আছে জি। তারা কিন্তু বেশি কাজ করছে। আমি কিন্তু মোর্শেদ মিশুকে সবসময় দেখে এসেছি, সে পলিটিক্সে কার্টুন ডিফারেন্ট ভাবে তার ছেলেটা গুলিও খেয়েছে। হ্যাঁ, সে কিন্তু তার কার্টুনের মাঝে কিন্তু সবসময় আমি তাকে প্রতিবাদ করতে দেখি। এখন right. আসলে ব্যাপারটা আমাদেরকে খুঁজে দেখতে হবে কারা অনেক করছে। কার্টুন কিন্তু হয়েছে এর মাঝখানে, যে আমরা যে Rap song হয়েছে। দিকে যে আমরা কিছুদিন আগে কার্টুন ইয়া দেখলাম র্যাপাররা তো পলিটিক্যাল, ফাটায় ফেলছে। হ্যাঁ, র্যাপাররা- তো এগুলো ভিতরে ভিতরে ছিল, মানে এত কার্টুন যে হয়ে আছে এটা আমরা কিন্তু জানতাম না, আমি ভিতরে সেটাই ভিতরে বলছি, হয়েছে। আমাদের মধ্যে ক্রিয়েটিভিটিটা আছে কিন্তু আমরা প্রকাশটা প্রকাশ করতে করতে পারিনি সংশয় আসলে। ছিল। আপনার কি এখন সংশয় আছে সিনেমা তৈরি করার ক্ষেত্রে? আমি যদি জাগো সিনেমার কথা বলি, মিস্টার বাংলাদেশের কথা বলি, ওরা 7 জন বলি, একটার পরে একটা যেই সিনেমাগুলো ছিল সেটা আসলে একটা দিন শেষে আপনি দেশের মেসেজ দিয়েছেন। আমি যদি সিনেমাগুলোর কনসিকুয়েন্স বলি, ফলে দেশটাকে নিয়ে নানান ধরনের উপস্থাপনের একটা এক্সপেরিমেন্ট আমাদের থাকতেই পারে, কিন্তু সমস্যাটা হয় যে সংশয়টা তৈরি হয় আমি এটা দেখাইলে তেল জেলের ভয়ে আমি আসলে সেটা থেকে পিছপা হব কিনা। এখন কি অবস্থা? আমি জাগর পরে একটা স্ক্রিপ্ট লিখেছিলাম। জি। ছবিটা আমার ওয়ান অফ দি ফেভারিট হিন্দি ফিল্ম রং দে বসন্তি থেকে ইন্সপায়ার্ড। আচ্ছা। এটার নাম হচ্ছে কারারই লৌহ কাপাট। আমি স্ক্রিপ্টটা শেলফে উঠিয়ে ফেলে রেখেছি আজকে এত বছর। আচ্ছা। স্ক্রিপ্টটা ফাইনালি শেলফ থেকে নামিয়েছি। দেশটা ঠিক হোক, যেটা এটা নিয়ে আমি কাজ করতে চাই, বাকিটা তো আল্লাহর ইচ্ছা। বাট হ্যাঁ, এখন সেই সংশয় নেই, এবং আমি চাই এই সংশয়টা এই বাংলাদেশে আর কখনো না আসুক। সেটা এই ইন্টারিম গভর্নমেন্টের আন্ডারেই হোক বা Right. নেক্সট যে পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে সেটার, বা পলিটিক্যাল গভর্নমেন্ট নির্বাচিত সরকার আসবে সেটার ক্ষেত্রেই হোক, বাংলাদেশে যাতে কেউ আরেকবার চিন্তা না করে যে আমি এদেরকে আসলে কিনে ফেলেছি, এখন আমি ওদেরকে যেভাবে চাই সেভাবে চালাবো। শাসন এবং শোষণ করতে পারবো, যেটা বিগত সরকার করেছে। যে দরকার নেই, ভোট দিনটা পার করো তাইলেই হবে, ওরা মেনে নেবে। আমরা মেনে নিতে এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছিলাম যে আমরা সব কিছুই মেনে নিচ্ছিলাম, বাট একটা জেনারেশন এসে আমাদেরকে ধাক্কা দিয়ে শিখেছে যে না 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 না, মেনে সব কিছু নেওয়া যায় না। তখন আমাদের কিন্তু বোধটা ভাঙছে যে আল্লাহ, তাই তো এভাবেই কিন্তু দেশটা ইউনাইটেড হয়ে এই আন্দোলনটা হয়েছে। সো এটা যাতে আমরা ধরে রাখতে পারি, আমার ভয়টা ওই জায়গায়, আমরা এত অধৈর্য কেন হয়ে গেলাম? কই 16 বছরে তো আমাদের ধৈর্যের সীমা ছিল না, আগাটুক গোড়াস ধৈর্য ছিল, এখন ধৈর্যটা কই গেল? ওয়াই উই আর সো যে আল্লাহ এটা কেন হচ্ছে না, ওটা কেন হচ্ছে না, ওইরকম কেন চাই, এটা চাই, এখন চাই, মানে, এবং সব কিছুকে আমরা কোয়েশ্চেন করছি। আমি একটা খুব সিম্পল কথা দিই, এই যে সেন্সর বোর্ডটা গঠন হলো না, সবচেয়ে বেশি কোয়েশ্চেন করছে আমাদের, অবশ্যই কোয়েশ্চেন করবে, বাট কোয়েশ্চেন আপনি কখন করবেন? আগে তো যাদেরকে দায়িত্ব দেওয়া আছে তাদেরকে একটু কাজ করে ওরা ফেলিওরটা করুক। মানে প্রথমেই যদি আপনি যে না এটা হয় নাই, এভাবে না ওভাবে,
এত বছর যে সেন্সর বোর্ডে সব ঘোড়ার ডিম পারছে, তখন তো তোরা কোয়েশ্চেন করলি না কেউ। এখন যে যাদেরকে আমাদেরকে দায়িত্ব নেওয়ার আগে কোয়েশ্চেন করে মোটামুটি মনে ঝাঁঝা করে ফেলতেছে, এই জায়গাটা থেকে একটু সময় দিতে হবে সবাইকে। আচ্ছা ঠিক আছে, মানুষগুলো একটু কাজ করুক না। বাচ্চা ছেলেরা মন্ত্রণালয় চালাচ্ছে না। আজকে তো দেখলাম একজনকে সামনাসামনি কিভাবে, আজকে দেখে জাস্ট তাকিয়েছিলাম। আমি রাসেল ভাইকে বলতে, রাসেল ভাই দেখেন লিডারশিপ কিভাবে ভিতর থেকে বেরোয় আসছে। তো ওদেরকে সময় দিই, হ্যাঁ ওরা ভুল করবে, বাট ভুলটাকে আমরা সমালোচনা করব, কিন্তু ভুলটা দেখে মানে পারতেছি না সবাই এখন চে গোয়েবার নো ছিল না তো 16 বছরে। আমি একটা এর মধ্যে ইতিবাচক ব্যাপারও দেখি যে অনেক বছর তো প্রশ্ন করতে পারে না, এই ফলে প্রশ্ন হ্যাঁ, করতে দেন। আমি বলছি প্রশ্ন করেন, কিন্তু প্রশ্নটা তো দায়িত্ব নিয়ে করতে হবে না। আপনি তো ওই মানুষগুলোকে একটু সময় দিবেন না। এই যে শাসন বা শোষিত হওয়ার গল্পটা, সেটা তো দীর্ঘ সময়ের আপনারা সবাই একে একে বলছেন, কিন্তু সেটার মধ্যে যেটা আমাদেরকে দুঃখ দেয়, একটু কষ্ট দেয়, এই শোষণ এবং শোষিতের মধ্যে স্বজনপ্রীতি, দুর্নীতি, রাষ্ট্রের এমন কোনো সেক্টর নাই যেটাতে ছিল না, যেটাতে থাকেনি। আপনারা এখন দায়িত্বশীল জায়গায়, আপনি খিজির হায়াত খান ভাই, সবাই বিভিন্ন জায়গায় দায়িত্বশীল। আমি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ হিসেবে আপনারা দুজন একেবারে সরাসরি জড়িত। একই চিত্র যদি আপনাদের ক্ষেত্রে দেখি, এটার সম্ভাবনা একেবারে নাই আমি বলবো না, কারণ আপনি তো বাংলাদেশের মানুষ। হ্যাঁ, আমি একটু আগে একটা কথা বলতেছিলাম, সেটা হচ্ছে যে আমাদের করাপশন সেন্সটা এমন জায়গায় বিস্তৃত যে আমি বারবার বলতেছি যে একটা 17 থেকে ধরেন আপনার 26 বছরের ছেলেরা বা 25 বছরের ছেলেরা যতক্ষণ তারা তাদের ইনোসেন্ট পর্যায়ে আছে, তারা কাজের ক্ষেত্রে ঢুকে ছাত্র অবস্থায় ছিল, বাবা মা থেকে হয়তো টাকা পয়সা এনে স্টুডেন্টশিপ ছিল তাদের। কিন্তু সিচুয়েশনটা হচ্ছে কি, আমরা যারা মধ্যবিত্ত বা মিডল ক্লাস, যে আমাদের যাদের এই যে ধরেন আপনার 35 থেকে ধরেন আপনার 60-এর মধ্যে আমরা যে সময়টা পার করছি, আমরা কি আসলে একটা বিশাল করাপশনের পার্ট ছিলাম কিনা, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। সো আমাদের এখন যেটা মনে হয় যে ওরা আমাদেরকে একটা মুক্তি দিচ্ছে, আমরা খুব খুশি হচ্ছি, এবং ওদের প্রাণ দেওয়াটা কিন্তু আমরা আসলে রিয়েলাইজই করছি না। আমরা কিন্তু অনেক সময় আমি অনেকের সাথে মিট করছি, তারা এখনো কিন্তু হ্যাংওভার থেকে বেরোতে পারে না। হ্যাঁ, ওই আগের রেজিমের হ্যাংওভার থেকে কিন্তু বেরোতে পারে নাই, বঙ্গবন্ধুর হ্যাংওভার থেকে অনেক সময় বেরোতে পারে নাই। তো আমার কাছে যেটা মনে হচ্ছে, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু চেঞ্জ আওয়ার সেলফ। আমাদেরকে চেঞ্জ হতে হবে। করাপশনটা আমরা করতাম, ওরা করতো না কিন্তু। ছেলেপেলেরা এনে দিচ্ছে, যেমন ধরেন আপনার এই ছেলেগুলো 25 বছর পরে, যখন আজকে থেকে 20 বছর পরে আরেকটা হয়তো মুভমেন্ট হবে, তখন কিন্তু দোষ হবে কিন্তু এই ছেলেগুলোরই, যারা এখন আমরা যদি সেট করে দেই যে করাপশন কিভাবে অফ হয়ে যাবে, আর হবে না, তখন এই জেনারেশন যেটা তাদের কাজের ফিল্ডে ঢুকবে, বা সেটা দুর্নীতি দমন কমিশনে যাক বা সেন্সর বোর্ডে যাক, তখন তারা কিন্তু করাপশন করে। কারণ করাপশনের ব্যাপারটা হয়েছে কি, এটা দিন দিন বাড়ছে। কিভাবে, আমার বাবা হয়তো 10 দিন করছে, আমি 30 দিন করছি। এক সময় আমাদের জেনারেশনে দেখা যেত, আমার বাবাদের জেনারেশনে 40-50 বছর চাকরি করতো, তারপরে তারা হয়তো শেষ 5-10 বছর হয়তো কিছু একটা বাড়ি করার জন্য বা একটা করার জন্য তারা হয়তো কিছু লেনদেন করতো। এটা আমাদের আগের জেনারেশন ছিল। আমরা তো যেদিন জয়েন করতেছি সেদিন থেকেই চিন্তা করতেছি। হ্যাঁ, সো আলটিমেটলি কারাপশন এই সিচুয়েশনকে অফ করতে হলে আমাকে চেঞ্জ হতে হবে। আমাকে প্রথম চিন্তা করতে হবে, যেমন আমি যখন সেন্সর বোর্ডের দায়িত্ব নিব, আমি কতটুকু নিউট্রাল জায়গায় থাকবো, আমি কিভাবে করাপশনকে অফ করবো। হিজিবের সাথে আমার ঝগড়া হবে, আর্গুমেন্ট হবে, প্রশ্ন হবে, আমাদের সচিবদের সাথে হবে, ওরা অনেক ছবি দিতে চাইবে না, আমরা দিতে চাইবো। ফলে আমাদেরকে আসলে এই মুহূর্তে রোল প্লেটা করতে হবে সবচেয়ে স্ট্রংলি। আমি সবসময় মনে করি যে উই আর ইম্পর্টেন্ট, কারণ আমরা এই মুহূর্তে যে দিক নির্দেশনা দিব, সেটাই কিন্তু তরুণরা পরে গিয়ে বেনিফিটেড হবে। একদমই। এবং আপনি ক্ষমতায় বা দায়িত্বে যেটাতেই থাকেন, একটু মনে রাখেন, আমরা কিন্তু আবারও আপনাদেরকে প্রশ্ন করতে পারবো, এবং স্বজনপ্রীতি এবং দুর্নীতির কিন্তু সুযোগ নাই যারাই দায়িত্বে থাকে। আমাদের হাতে কম সময় রয়েছে, আমি একদম সরাসরি প্রশ্নে যেতে চাই খিজির হায়াত খান আপনার কাছে। আমরা জানি যে সংস্কৃতির কর্মীরা আসলে যে কোনো দেশের জন্য অনন্য এবং দারুণভাবে ভূমিকা রাখেন, এবং তারা এমন অলংকরণ, যেটা আসলে আমরা আমাদের জাতিগতভাবে নিজেদের উপস্থাপনটা কেমন হয়, তারা সেই অলংকরণটা সৃষ্টি করে। কিন্তু তারা একটা সময় নানান ধরনের অন্ধকারে থাকেন, এবং অন্ধকারে থেকে তারা ভাবেন যে নানাভাবে আলো আসবে। ফলে আপনি কি আলোতে আসার পক্ষে আছেন, বা আপনি মনে করেন যে এখনো আলো আসবে? আমি পক্ষে আছি কিনা আছি এটা তো আসলে আমি বললে হবে না। আমার কর্মকাণ্ড এবং এমন একটা যুগ যে আপনার সব কিছুই ভিজিবল। আপনি মানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আপনি ডিলিট করতে পারেন, আপনি কিন্তু অ্যাড করতে পারেন না। অ্যাড করতে যদি পারতো, তাহলে আলো আসবে গ্রুপ এখন সবাই পীর আউলিয়া দরবেশ বা চে হয়ে যেত। আচ্ছা, অ্যাড তো আর করতে পারে নাই। দুঃখ লাগে এটাই যে শিল্পী সমাজ সারা জীবন, আমরা পৃথিবীর সকল রেভলিউশনে আপনি দেখবেন
শিল্পী সমাজ সেই দেশের বা সেই অঙ্গনের একটা লিড নিয়েছে। রাইট। হ্যাঁ, 1971 দ্বিতীয় আমরা দেখেছি বিশ্বযুদ্ধের সেটা। সময়ও একটা গ্রুপ হিটলারকে সাপোর্ট করেছে, বাট শিল্পী সমাজ সবসময় একটা লিড নিয়েছে। আনফর্চুনেটলি আমি এটা সামগ্রিকভাবেই বলবো, আমাদের দেশের শিল্পী সমাজের মেরুদণ্ডটা না বাঁকা হয়ে গেছে ওভার দ্য টাইম। আমাদেরকে সবাই প্রথমে এসেই আগে, সেই পাকিস্তান আমল থেকে শুরু করে এখন পর্যন্ত সব সরকার এসেই আগে যেটাকে পকেটে ঢুকাইছে এটা হচ্ছে শিল্পী সমাজ। এখন কেউ কারণ আপনাদের দ্বারা অনুপ্রাণিত হয় বেশি মানুষ। হ্যাঁ, আমি একটা এখন তো এটা আরো বেশি। শিল্পী সমাজ যদি অ্যাক্টিভ থাকতো প্রথম থেকে, তাহলে আপনি বুঝেন এই আন্দোলনটা হয়তো বা এতদিন এর আগেও এটা আরো বেশি ছড়িয়ে যেত। আমরা সবাই ম্যাক্সিমামই দেখা গেছে যে ফার্স্ট 31শে জুলাই থেকে 36শে জুলাইয়ের মধ্যে এসে ঢুকেছি, এবং 36-এর পর আমরা সবাই রেভলিউশনারি হয়ে গিয়েছি। তো এটা আমাদের বন্ধ করা উচিত। আমাদেরকে চাটুকারিতা এবং দালালি থেকে বের হওয়া উচিত, আদারওয়াইজ শিল্পী সমাজের উপর থেকে মানুষের বিশ্বাস নষ্ট হয়ে যাবে। পরি অনেক কন্টেন্ট ক্রিয়েটর ছিলেন না যারা একটা সময় যাদের বিশাল ফ্যান বেস ছিল। আপনি সংকটকালীন সময় বলি, যদি একটা দারুণ মুহূর্ত, এটা আমাদের গৌরবেরও, আমি বারবার বলি ত্যাগেরও, সবসময় এটা স্বীকার করতে হবে। ফলে সেই সময়টাতে আপনি ছিলেন এবং আপনি সোশ্যাল মিডিয়াতে আপনি আপনার উপস্থিতি জানান দিয়েছেন সবার পক্ষে। যারা ছিলেন না তাদের জন্য কি বলতে চান? আসলে তাদের বিরুদ্ধে কিছুই বলতে চাই না। আমার সবসময়, আমি যখন ছিলাম, আমার কাছে সবসময় একটা জিনিস মনে হতো, জন্ম মৃত্যু আল্লাহর হাতে, রাখে আল্লাহ মারে কে। সো এন্টায়ার টাইম জুলাই থেকে আমার মাথায় এই কথাটাই ঘুরেছে। এখন কারা বলেনি, বলতে পারেনি, আমি তাদের সীমাবদ্ধতাতে ছিল, ডেফিনেটলি ভাই অনেকে ভয়ের রাজ্যে ছিল, সেটা তাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। আমি যেহেতু আমি ওখানে কাউকে আঘাত করতে চাই না। কেউ ভয় থেকে বেরিয়ে এসেছে, কেউ নিরপেক্ষ, কারো ফ্যামিলি আছে, আমি কাউকে ফোর্স করতে পারবো না। হ্যাঁ, এটা নিয়ে আমার মনে হয় আমার কোনো নেগেটিভ চিন্তা নেই যে কেন তারা, হ্যাঁ দুঃখ আছে, কিন্তু তাদেরকে নিয়ে আমার বলে তাদেরকে আরেকটু হাইলাইট করে তাদেরকে অনেক তো নেগেটিভ জায়গা থেকে আমরা এসেছি একটা মাস, এখন আমরা একটু পজিটিভ দিকেই থাকতে চাই। তো আমি ওভাবেই দেখছি ব্যাপারটা। আমি ছিলাম, আমার কাছে, আমি মানুষকে সবসময় আমার আশেপাশে যারা ছিল তাদেরকে বলছি ভয় পেও না, দিন শেষে একটা জিনিসই মনে রাখবে, রাখে আল্লাহ মারেকে। সো ওই জায়গা থেকে আমার মনে হয় এটা যদি আমরা বিলিভ করি, তাহলে আসলে সামনেও যদি কখন আমাদের ভয় কাজ করে, সেটা হয়তো আমরা খুব সহজে কাটিয়ে উঠতে পারবো। আমি একটু অ্যাড করতে চাই। জি প্লিজ, আমাদের হাতে কম সময়। হ্যাঁ, একদম একটা এটা বলা দরকার। তাই ওদের সাথে আমাদের ডিফারেন্সটা কি জানেন? ওদেরকে আমরা কি করব? দেখা হলে কথা বলবো না, হয়তো বা কাজ করতে চাবো না। ওদের সাথে আমাদের কখনো বন্ধুত্ব হবে না। কিন্তু আমরা যদি 5 তারিখ হেরে যেতাম, আমাদেরকে টার্গেট করে করে ধরতো এবং মারতো। কষ্টটা, ক্ষোভটা আর এই বিভাজনটা এই জায়গায় এটা আজীবন থাকবে। আমরা বিভাজনের দেশ চাই না, আমরা এক পরিবার। আমাদের প্রধান উপদেষ্টা তিনি বলেছেন যে আমরা একসাথে থাকতে চাই, একটা পরিবারে। সেখানে সেই পরিবারের সবাই আন্দোলন করলে একটা সময় আসলে দেশটা কই যাবে? আমরা যদি সবার কথা শোনাইতে চাই, সবার কথা বলতে চাই, আন্দোলনটা কি এখন আর একটু রয়ে করা যায় কিনা, এটা আপনার একটা মেসেজ যদি দিতেন দর্শকদেরকে। না, আমার মনে হয় আন্দোলনটা আসলে শেষ হয়নি। আন্দোলনটা শেষ হয়নি এই ক্ষেত্রে যে আমি যেটা বারবার বলছি যে আমাদের মাইন্ডসেট যেটা তৈরি হয়ে আছে, সেটা ইন টার্মস অফ কারাপশন বলেন, ইন টার্মস অফ মানে দুর্নীতির জায়গা বা স্বজনপ্রীতির জায়গায় যাই কিছু বলেন, আমাদের মাইন্ডসেট কিন্তু এখনো চেঞ্জ হয়নি। আমরা যে কারণে আসলে এই মারামারিগুলো করতেছি, আপনি দেখবেন সিচুয়েশনগুলোতে হয় কি, আমরা খুব দ্রুত ব্র্যান্ডিং করতেছি ভালো, আবার খারাপও করে দিচ্ছি। আমরা সময় নিচ্ছি কেন? কারণ আমাদের মধ্যে এই ব্যাপারগুলো আসলে খুব এক্সট্রিমলি আছে যে হ্যাঁ, হয়তো আগের রেজিমের অনেকগুলো লোক ভালো ছিল, অনেক লোক খারাপ ছিল, কিন্তু সিচুয়েশনটা হচ্ছে চেঞ্জের জন্য আমাদের মাথায় যে মানে উদার চিন্তা বা আমাদের যে এনলাইটেনমেন্টটা দরকার ছিল, সেটা আমাদের হয়তো অন্য যাদের কথা ওনারা বলতেছেন ওনাদের ক্ষেত্রে হয়তো ঘাটতি ছিল। আবার আমরা সেটা কাউন্টার করতে গিয়ে দেখা যাবে আমাদেরও ঘাটতিটা তৈরি হয়েছে। আমার মনে হয় আমাদের আসলে একটা স্ট্রাগল করা উচিত, একটা যুদ্ধ করা উচিত। যে আন্দোলনটা আমাদের হওয়া উচিত সেটা হচ্ছে এনলাইটেনমেন্টের আনন্দ, একদম আন্দোলন, যেটা হয়তো আমাদেরকে অনেক বেশি যখন ওই আলোকিত করবে, সেটার আলোটা হয়তো আমাদের পরবর্তী জেনারেশনের উপর গিয়ে পড়বে। একদম সেই আলোটা সবার মধ্যে থাকুক, কেউ যেন অন্ধকারে না থাকুক, কেউ যেন না বলুক আলো আসবে, এই কেউ যাতে না বলুক আলো আসবেই। আচ্ছা, আপনার কাছে জানতে চাওয়া, আমি যদি একটা উদ্ভট প্রশ্ন করি, আপনাকে কোনো একটা দায়িত্ব দেওয়া হলো, কি ইতিবাচক পরিবর্তন আনবেন রাষ্ট্রীয় কোনো দায়িত্বে?
একটা দিয়ে দিন, আমরা একটা দিই, সাংস্কৃতিক মন্ত্রণালয়ের উপদেষ্টা আচ্ছা, দিলাম ঠিক আমরা। আছে, দিলাম। দিলাম। এই দেশের এতক্ষণ আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম যে মানে শেখ হাসিনার যে রেজিম, এই রেজিমকে মানে সবচেয়ে বেশি যে মানে ফু দিয়েছে, বাতাস দিয়েছে, মানে একে হেল্প করেছে যেটা, সেটা দুইটা, একটা হচ্ছে প্রশাসন থেকে পুলিশ, আর হচ্ছে সাংস্কৃতিক কর্মীরা। এদেশের সাংস্কৃতিক কর্মীরা এই রেজিমকে, যে রেজিমের পক্ষে জনমত, অনর্গল জনমত তৈরি করে গেছে, নায়ক নায়িকা গায়িকা খেলোয়াড়, এই সবাই মিলে এই রেজিমের Influencer. জনমত ক্রিয়েট করেছে, এরা অনর্গল জনমত ক্রিয়েট করে, এরা অপরাধী। আমি এদের ব্যাপারে আসলে আমি বিন্দুমাত্র ছাড় দিতে রাজি না। কারণ হচ্ছে যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে যেই সমস্ত ইন্টেলেকচুয়ালরা হিটলারের পক্ষে ছিল তাদেরকে কিন্তু বিচার করা হয়েছে, এবং সাধারণ যারা যারা কোনো অপরাধ করেনি মানুষজন তাদেরকে চুল কেটে দিয়েছে, অনেক নায়ক নায়িকাকে চুল কেটে দিয়েছে রাস্তায় জার্মানরা ধরে পরবর্তীতে। তো আমার কথা হচ্ছে এই আমরা একটা বিচারের উদাহরণ সেট করে যাব, যাতে আগামী প্রজন্ম আর কেউ এরকম কোনো নিজের স্বার্থের জন্য কোনো রেজিমকে এইভাবে তার ইন্টেলেকচুয়ালিটি দিয়ে সাপোর্ট দিয়ে জনমত ক্রিয়েট করতে আর হেল্প না করে। আমরা এরকম একটা উদাহরণ সেট করব, মানে বিচারের ভিতর দিয়ে। কোনো মেসেজ দর্শকদের জন্য এক বাক্যে? মেসেজ হচ্ছে যে এই গভর্নমেন্টকে আমরা হেল্প করব, এই গভর্নমেন্টের প্রতি আমাদের সাপোর্টটা দিতে হবে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। এখনই বেশি উত্তেজিত হওয়া যাবে না এবং অধৈর্য হওয়া যাবে না। একদমই, আমার ধারণা আপনাদেরও তাই একই মেসেজ, এবং আমি নিলাম না, আমার হাতে সময় একদমই কম, আমাদেরকে শেষ করতে হবে। দর্শক, আরিফ ফেমাসের আয়োজনে যে অতিথিরা যুক্ত হয়েছেন তারা কিন্তু একটা জিনিস বলেছেন, দিন শেষে এই বাংলাদেশটা কিন্তু আমার আপনার সবার, ফলে এই দেশটাকে ভালো রাখার দায়িত্বটাও কিন্তু আমাদের। আমরা যতটাই অস্থির হব আমাদের দেশটাও কিন্তু ততটাই অস্থির হবে, তবে স্থির হয়ে দেশটাকে ভালো রাখার দায়িত্ব আমরা যেন নিরবিচ্ছিন্নভাবে নিরন্তরভাবে পালন করি, সেই প্রত্যাশা থাকলেও ভালো থাকবেন।